এই গতদিন আমরা স্প্রিং বল করছিলাম, চলো আমরা স্প্রিং বল এখানে আবার ফিরে আসি। আচ্ছা, আজকে আমরা ওই কপি কলের টান বলটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? আমি বলি তোমাদের এখন থেকে যে কয়টা ক্লাস আমাদের দ্বিতীয় মানে তৃতীয় অধ্যায় বলের উপর করা প্রয়োজন, তোমরা চাইলে পরে ইগনোর করতে, কারণ এই টপিকগুলি একদম বইয়ের নতুন। আমাদের বইয়ের বিভিন্ন জায়গায় যে সূত্র বসানো, তো এই জন্য আমাদের হচ্ছে এইগুলি একটু করতে হচ্ছে। তাছাড়া কিন্তু এইগুলি তোমরা চাইলে পরে স্কুল পরীক্ষার জন্য শতভাগ ইগনোর করার অপশন আছে। দেখো আমাদের এখানে এই যে এখানে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণের সূত্রের কথা বলা আছে, মিউ সমান ট্যান থিটা। তারপরে তোমার এই যে এখানে একটা গতি ঘর্ষণের বলের সূত্র দেওয়া আছে, এফ সমান মিউ ডাব্লিউ। তো এরকম বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ায় আমাদের বেশ কিছু সূত্র আসলে উল্লেখ হয়ে আছে। তো এই কারণে আমাদের এই যে ছোটখাটো বিষয়গুলি মিনিমাম একটা একটা করে হলেও আসলে তোমাদের দেখে রাখলে পরে ভালো। তো চলে আসো, আমরা এখানে গতদিন করছিলাম হচ্ছে স্প্রিং বল। তাহলে আজকে আমরা কপি কল ও চলন্ত স্প্রিং এর যেটা দেখতে চাইছিলাম, যদি আমাদের ওই কপি কল বিষয়ক প্রবলেম না থেকে থাকে তাহলে বুঝতে সহজ হবে। ধরো যে এখানে আমরা ছয় নাম্বারটা করছি, আমরা কোশ্চেনটা একটু দেখে আসি। দেখো 6 নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলা হয়েছে যে একটা কপি কল ঝুলানো আছে পুলি, তার সাথে এ একটা বস্তু বি একটা বস্তু। মজার বিষয়টা লক্ষ্য করো যে আমরা কপি কলের সব নিয়ম কানুন জানি। এ বস্তু 10 কেজি, বি বস্তু 5 কেজি, আর ওদের মধ্যে যে সুতা দিয়ে বেঁধে রাখার কথা, সেই সুতার একটা অংশে কেটে ওখানে স্প্রিং যুক্ত করা, অর্থাৎ সুতাতে যে টান সৃষ্টি হবে বস্তু দুইটার, ওই টানটা কিন্তু স্প্রিং এর উপরেও আসলে প্রয়োগ হবে। দেখো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা, যে আসলে নতুন কিছুই না, আমাদের সিম্পলি সুতায় বাঁধার দুইটা বস্তু কপি কলে যেরকম মুভ করতো, এখানে সুতার সাথে একটা স্প্রিং অতিরিক্ত যুক্ত করা হয়েছে, যেখানে সুতা কেটে একটা স্প্রিং অতিরিক্ত লাগানো। তো এই স্প্রিংটা এখানে যুক্ত থাকলে পরে স্প্রিং সহ সুতায় বস্তুটা এখন মুভ করবে, যার ফলে সুতার উপরে যে টান বলটা অনুভব হবে, সেই টান বলটাই কিন্তু আসলে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল হবে। এই জন্য বলছিলাম যে আমাদের কপি কলের টান বলটা তোমাদের ক্লিয়ারেন্স আছে কিনা। টান বলটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের আর এই অঙ্কগুলিতে কোনো প্রবলেম হবে না। তো আসলে আমরা এই 6 নাম্বার ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কপি কলটার ত্বরণ বের করি আমরা ফার্স্টে। তো লক্ষ্য করো এখানে আমাদের এরকম একটা কপি কল দেওয়া আছে, যে একটা সুতার সাহায্যে স্প্রিং দিয়ে এ আর বি বস্তু পরস্পরের ঝুলানো, যেখানে এ বস্তুর ভর বলা আছে 10 কেজি, বি বস্তুর ভর বলা আছে 5 কেজি। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। আমরা গতদিন যারা স্প্রিং এর ম্যাথ গুলি করার চেষ্টা করছি তারা জানি যে স্প্রিং ধ্রুবক আসলে ফিক্সড কিছু না, এটা বিভিন্ন বস্তুর গঠন উপাদান, স্প্রিং এর ডিজাইন, স্প্রিং কোন ধাতুর তৈরি, এই বিষয়গুলির উপরে আসলে নির্ভর করে। তো এখানে বলা আছে 1000 নিউটন পার মিটার। তো আমরা ফার্স্টে কপি কলে যুক্ত বস্তুদ্বয়ের ত্বরণ বের করি। তো এই ত্বরণটা আমরা টান বলের সাহায্যে একবার বের করার চেষ্টা করি, দেখো এটা কেমন হয়। আর তোমরা তো অরিজিনাল নিয়ম জানোই। তো এখানে যেহেতু টান বলের বিষয়টা আছে, দেখো এ বস্তুর জন্য আমরা যদি হিসাব করি, যেখানে ত্বরণ ধরে নিছি এ, তাহলে এ বস্তু ভারী 10 কেজি, বি বস্তু হালকা 5 কেজি, তাহলে এ বস্তু ধীরে ধীরে নিচে নামবে, বি বস্তু ধীরে ধীরে উপরে উঠবে।
তাহলে এই জায়গা থেকে আমাদের এ বস্তুর ক্ষেত্রে আমরা টান বলের নিয়মে কি লিখতে পারি, যে m1g যেহেতু এ বস্তু নিচে নামে, তার মানে এ বস্তুর ওজন বলটা আসলে বেশি, তাহলে m1g বড়। তাহলে এ বস্তুর ক্ষেত্রে বলতে পারি যে m1g মাইনাস উপরের টি, কারণ টি হচ্ছে টান বলটা এ বস্তুর ক্ষেত্রে ছোট। তাহলে আমরা m1g মাইনাস টি সমান m1a, যেহেতু এ আমরা ত্বরণ ধরে নিচ্ছি। একই রকম ভাবে আমরা বি বস্তুর ক্ষেত্রে উল্লেখ করছি। দেখো এখানে আমরা কিন্তু একটা কাজ করছি যে স্প্রিং কে ইগনোর করছি, মনে করি যে স্প্রিং ও একটা সুতা, ওই জন্য দেখো লাল কালিতে একটা সুতা এঁকে রাখছি, মানে স্প্রিং নতুন কিছুই না, স্প্রিং কে আমরা একটা সুতার মতো কল্পনা করেই আগে টান বলটা বের করার চেষ্টা করব। তো টান বল বের করার আগে আমাদের ত্বরণ বের করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো বি বস্তুর ক্ষেত্রে বি বস্তু যেহেতু উপরে ওঠে, তার মানে সুতার টান বেশি, বি বস্তুর ওজন যেটা কিনা m2g নিচের দিকে ক্রিয়াশীল সেটা কিন্তু কম। তাহলে আমরা এখানে বলতে পারি যে t মাইনাস m2g সমান সমান m2a। এই হচ্ছে আমাদের বি বস্তুর ক্ষেত্রে ত্বরণ। তাহলে আমরা এই দুইটা সমীকরণ থেকে এর মান বের করব, যেহেতু প্লাস টি মাইনাস টি, দেখো আমরা এখানে দুইটা সমীকরণ যোগ করে টি টি ক্যান্সেল করছি, ডান বাম করে আমরা পেয়ে গেছি এ সমান সমান m2g m1g মাইনাস m2g ডিভাইড m1 প্লাস m2। তো আমরা কিন্তু আসলে প্রথম দিকে যখন কপি কলে ত্বরণ বের করছি তখন কিন্তু এইভাবে ত্বরণ বের করিনি। তো এটা আজকে করলাম একটা ভিন্ন নিয়ম, কারণটা বলি। কারণ আমরা জানি যে ত্বরণ বের করার কিছু নিয়ম আছে, আমরা এটা জানি। আবার টান বল একটা সুতা যদি হয়, সেই সুতায় টান বল দুইটা সমান, এটা আমরা গতদিনই প্রমাণ করছি, ধরো বা তার আগের দিন প্রমাণ করছি। তো সেই জায়গা থেকে টান বল যদি সমান হয়ে থাকে, আমরা সেই টান বল দিয়েও যে ত্বরণ বের করতে পারি তার একটা কৌশল দেখলাম আসলে। তাছাড়া এই যে এ সমান m1g মাইনাস m2g ডিভাইড m1 প্লাস m2, এটাই দেখো আমরা যদি বিকল্প নিয়মে ম্যাথটা করতাম, আমাদের প্রথমে যে নিয়মটা শেখা যে কার্যকরী বল কত, যেহেতু এখানে এ বস্তুটা নিচের দিকে গতিশীল, বি বস্তু উপরের দিকে গতিশীল, তাহলে এ বস্তুর যে ওজন সেটা পৃথিবীর আকর্ষণ বলের দিকে ক্রিয়াশীল, আর বি বস্তুর যে ওজন m2g সেটা পৃথিবীটাকে টানছে নিচের দিকে ও উঠছে উপরের দিকে, যার ফলে একে অপরের বিপরীত দিকে গতিশীল। একটা বলের দিকে গতিশীল আর বি বস্তুর ওজনটা বলের বিপরীত দিকে গতিশীল। সে আমাদের সেই পুরাতন ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে m1g দিকে গতিশীল, তাহলে প্লাস, আর m2g বলটা হচ্ছে বলের বিপরীত দিকে গতিশীল হওয়ায় এটা হচ্ছে মাইনাস। সেটাই লিখছি আমরা হচ্ছে কার্যকরী বল বা অনুভূত বল, বা একে আমরা আবার বলছিলাম যে ত্বরণ সৃষ্টিকারী বল, যাই নামেই রাখি, এটা হচ্ছে হবে m1g মাইনাস m2g। আর এম হচ্ছে কপি কলে সংযুক্ত যে দুইটা বস্তু সুতায় বাঁধা তাদের ভরের সমষ্টি, যেটা কিনা m1 প্লাস m2। তারপরে আমরা যদি f সমান সমান m এর সূত্র বসাই, তাহলে আমাদের সেই একই রেজাল্টই আসে যে f বাই m, f এর পরিবর্তে m1g মাইনাস m2g ডিভাইড m1 প্লাস m2। দেখো আমরা টান বল দিয়ে ত্বরণ বের করছি, সেখানেও কিন্তু আমাদের ফাইনালি a সমান সমান m1g মাইনাস m2g ডিভাইড m1 প্লাস m2 আছে। অর্থাৎ সেম জিনিস আমরা যেটা খুশি করতে পারবো, আমাদের বিকল্প নিয়মটাই তুলনামূলক সহজ। তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে মান বসানোর চেষ্টা করছি, মান বসায় আমরা ত্বরণ পাই হচ্ছে 3.2667 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই গেল ফার্স্টে হচ্ছে ত্বরণ। এবার আমাদের টান বল বের করতে হবে, কারণ আমরা ফার্স্টেই বলছি যে এই কপি কলে স্প্রিং কে যদি একটা সুতার ন্যায় কল্পনা করি, তাহলে ওই সুতার উপর যে টান বল সৃষ্টি হবে, সেই টান বলটাই কিন্তু স্প্রিং এর উপর প্রযুক্ত বল হবে। আবারও বলছি, এই নিয়মটা বুঝলেই আমাদের আর কিচ্ছু নতুন না, যে আমরা স্প্রিং কে একটা সুতার ন্যায় কল্পনা করলাম সাপোজ, তাহলে এই সুতার উপরে যে টান বল তৈরি হবে, সেখানে স্প্রিং থাকায় ওই স্প্রিং এর উপরে কিন্তু টান বলের সমপরিমাণ বল প্রযুক্ত হবে। অর্থাৎ এই চিত্র অনুযায়ী টান বলই হচ্ছে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। দেখো এটা যদি বুঝি তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই। অর্থাৎ এখন আমরা টান বল বের করব। তো আমরা যদি বিকল্প নিয়মে ত্বরণ বের করি, সেক্ষেত্রে টান বল বের করার জন্য যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ নিতে হবে, তারপর আমরা সেখানে এর মান বসাবো, পেয়ে যাব হচ্ছে টান বলটি। আর এখন যদি এইভাবে করি, তাহলে আমরা এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই দেখো টান বল পেয়ে যাই। তো আমরা এখানে এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ বলতে এ বস্তু, আমরা যারা ছোট নিয়মে ত্বরণ বের করব তাদের জন্য বলি, তাহলে আমরা এ বস্তুর ক্ষেত্রে এই সমীকরণটা আবার তৈরি করব, যে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তু যেহেতু নিচের দিকে নামে, কাজেই এ বস্তুর যে ওজন
অর্থাৎ M1G সেটাই আসলে বেশি, আর উপরের দিকে টেনে ধরা টান বলটা কম। এই জন্য আমরা M1G - T সমান সমান M1A লিখলাম। এখান থেকে আমরা ডান বাম করে আমরা সূত্র বানায় নিলাম, টান বলের টি হচ্ছে M1 × G - A। এখানে তোমাদের একটা জিনিস আবারও মনে পড়ে যায়, দেখো এইটা থাকতে আমরা মহাকর্ষ চ্যাপ্টারে লিফটের অঙ্ক করছিলাম। যাদের মনে আছে একটু চোখ বন্ধ করে স্মরণ করে দেখো যে লিফটের উপরে ওঠা এবং নিচে নামার ক্ষেত্রে দুইটা সূত্র অ্যাপ্লাই করতাম আমরা বলছিলাম যে লিফটটা যখন উপরে গতিশীল হয়, উপরে উঠতে শুরু করে, তখন নিজেদেরকে কিছুটা ভারী অনুভূত হয়, কিছুটা ভারী লাগে। আর যখন লিফট উপর থেকে নিচে নামতে শুরু করে তখন নিজেদেরকে একটু হালকা অনুভূত হয়। এই কারণে আমরা শুধু এই বক্তব্যটা দিয়েই কিন্তু আমরা লিফটের সূত্র বানায় ফেলছিলাম, বা তোমাদের 8 বইয়ের সূত্রটা দেওয়াও ছিল যে লিফটের মধ্যে ত্বরণের পরিমাণ হবে হচ্ছে, লিফট যখন নিচে নামতে থাকবে তখন সেটা হবে হচ্ছে G - A, লিফট যখন উপরে উঠতে থাকবে যেহেতু নিজেকে ভারী মনে হয় তাই G + A। ওই সেম ঘটনা কিন্তু এখানেও হচ্ছে, অর্থাৎ দুইটা কপিকলে যুক্ত দুইটা বস্তু যখন উপরে নিচে ওঠানামা করে তখন তাদের মধ্যে ওই লিফটের নিয়মটাই আসলে কার্যকর হয়। বা আরেকটু সহজ করে বললে এই কপিকল সিস্টেম থেকেই লিফটের ওই সূত্রটা আসছে মূলত, যার ফলে আমাদের 8 বইয়ে ওই সূত্রটা ছোট আকারে দেওয়া থাকলেও আসলে প্রমাণ বিষয়ক কোনো কিছু ছিল না। তো যাই হোক, আমরা এখানে টান বল টি বের করলাম যে M1 × G - A। দেখো নিচে নামছে বস্তু, এই কারণে G - A। বি বস্তু উপরে উঠবে, যদি বি বস্তুর থেকে তুমি টান বল বের করতে চাও সেম জিনিস, যে টি সমান সমান তাহলে হবে হচ্ছে M1 × G + A। এই মানে M2 × G +, যেহেতু সেটা উপরের দিকে উঠলে সে নিজেকে ভারী মনে করে, নিচের দিকে নামলে সে নিজেকে হালকা মনে করে। লিফট সিস্টেম ধরেও আমরা টান বল হিসাব করে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে মান আসে হচ্ছে, টির মান হচ্ছে 65.333 নিউটন। অর্থাৎ এই সুতার উপরে টান বল আছে হচ্ছে 65.33 নিউটন। সুতা যে বলে টান দেয় এই টান বলটাই কিন্তু স্প্রিং এর উপর প্রযুক্ত বল। তাহলে আমরা লিখতে পারি যে স্প্রিং এর উপর প্রযুক্ত বল F হচ্ছে 65.333 নিউটন। আর আমরা জানি যে স্প্রিং এ যেদিকে বল প্রয়োগ করা হয় স্প্রিং বল তার বিপরীতমুখী। নিয়মগুলি খেয়াল করো, এখানে টান বল প্রযুক্ত বলের সমান, টান বল প্রযুক্ত বলের সমান, মানে টান বল ওটাই স্প্রিংকে টানছে, স্প্রিংকে টানতেছে। এই জন্য টান বলটা হচ্ছে স্প্রিং এর উপর প্রযুক্ত বল। আবার প্রযুক্ত বল আর স্প্রিং বল সমান, কারণ আমরা যে বলে টানবো স্প্রিংও আমাকে সেই বলটাই টানবে, কিন্তু বিপরীত দিক। আমি যদি স্প্রিংকে বাইরের দিকে টানি স্প্রিং আমাকে ভিতরের দিকে টেনে ধরবে, এই কারণে বিপরীতমুখী। এই কারণে আমরা লিখবো যে হচ্ছে স্প্রিং এর উপর প্রযুক্ত বল F যদি হয়ে থাকে 65.333 নিউটন, সেক্ষেত্রে আমাদের স্প্রিং বল Fs হবে হচ্ছে -65.33 নিউটন, যেহেতু স্প্রিং বল প্রযুক্ত বলের বিপরীতে ক্রিয়াশীল, স্প্রিং বল প্রযুক্ত বলের বিপরীতে ক্রিয়াশীল। তো আমরা এখানে এবার স্প্রিং বল পেয়ে গেলাম। তাহলে ফাইনালি আমাদের এখন কাজ হচ্ছে এক্স ধরলাম স্প্রিংটির প্রসারণ, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আমরা Fs জানি, কে জানি, এক্স জানি, আমরা সূত্র বসালাম Fs সমান -kx বা x সমান -Fs/k, আমরা মান বসায় পাই হচ্ছে 0.0653 মিটার। অর্থাৎ আমাদের এরকম কপিকল সিস্টেমে যদি একটা 10 কেজি ভরের বস্তু আর একটা 5 কেজি ভরের বস্তু, হ্যাঁ 10 কেজি 5 কেজি ভরের দুইটা বস্তু যদি আমরা ঝুলায় দেই একটা স্প্রিং এর সাহায্যে, যে স্প্রিংটার ধ্রুবক আমাদের এখানে উল্লেখ করা আছে হচ্ছে 1000 নিউটন পার মিটার, সেক্ষেত্রে আমাদের ওই স্প্রিংটা প্রসারিত হবে 0.0653 মিটার। অর্থাৎ আমাদের স্প্রিং কপিকল নতুন কিছুই আমরা শিখলাম না, আসলে দুইটাকে অ্যাড করে নিয়ে একটা অঙ্ক করলাম, যেখানে খালি আমাদের একটা নতুন চিন্তা মাথায় রাখতেই হচ্ছে, সেটা হচ্ছে যে কপিকলের সুতায় যে টান বল অনুভূত হয় সেই টান বলটাই স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। খেয়াল করো, আমি আবারও বলছি, কপিকলের সুতার উপর যে টান বল অনুভূত হয় সেই টান বলটাই স্প্রিং এর উপর প্রযুক্ত বল, যার ফলে আমরা এখানে খুব সহজেই বলতে পারবো যে হচ্ছে টান বল সমান সমান প্রযুক্ত বল, আর প্রযুক্ত বলের বিপরীত চিহ্ন হয় হচ্ছে স্প্রিং বল। এই জিনিসটুকু শুধু আমাদের একটু
মনে রাখতে হবে যে টান বলটাই এখানে প্রযুক্ত বল, তাছাড়া এখানে আর নতুন করে শেখানোর মতো কিছু নাই। দেখো এরপরে আমাদের একই রকম আরেকটা আছে হচ্ছে তোমার যে হেলানো তলে স্প্রিং এ যুক্ত একটা বস্তুর ক্ষেত্রে দেখো এই যে ৮ নাম্বারটার দিকে যদি একটু লক্ষ্য করো, এটাও হেলানো তল বিষয়ক পাচ্ছি আমরা। ৮ নাম্বারটা দেখো, একটা এ বস্তু টেবিলের উপর রাখা, বি বস্তু ঝুলন্ত, যার ফলে বি বস্তু এ বস্তুকে টেনে নিয়ে নিচের দিকে নামাতে চাইবে, কিন্তু এ বস্তুর সাথে একটা আবার স্প্রিং যুক্ত আছে, কে স্প্রিং ধ্রুবক, যার 1000 নিউটন পার মিটার বলা আছে। স্প্রিং যুক্ত থাকায় ওই স্প্রিংটা বি বস্তুর আকর্ষণের কারণে কিছুটা প্রসারিত হবে, ওটাই আর স্যার। হ্যাঁ বলো। স্যার আপনার 9, 10 দুই এর কি মানে শীট একই? মানে শীট আলাদা করলে ভালো হবে তাই না? না না, একই একই ভালো আছে। একদম সেম শীট, খালি 9 এ কিছু ফাঁকি দিয়ে পড়াই, টেনে যায় সেই ফাঁকিটা কভার করার চেষ্টা করি। আমাদের আপনি 10এও ফাঁকি দিচ্ছেন। প্রত্যেকটা টপিক কিন্তু বইয়ের। হ্যাঁ, তুমি যদি বলো যে আমাদের বইয়ের তো কোথাও এই স্প্রিং এর সাথে কপিকল নাই, এখানে একটু কথা আছে। তোমাদের বইয়ে কিন্তু স্প্রিং এর অঙ্ক করে দেওয়া আছে, তোমাদের বইয়ে কপিকলের অঙ্ক করে দেওয়া আছে। আমি শুধু যুক্ত করার চেষ্টা করছি, এখানে নতুন কোনো সূত্র না, জাস্ট খালি অঙ্কটা করার প্যাটার্ন বা পদ্ধতি। আর যদি আমরা তর্ক বিতর্ক করি, বিগত 3-4 বছর ধরে বোর্ডের কোশ্চেন তুমি একটাও দেখবা না যে বইয়ের থেকে হুবহু টপিকে মিল আছে। তো এইগুলি একদম নতুন বিধায় আমাদের গুরুত্ব দিতে হচ্ছে অত্যধিক মাত্রায় বেশি, কারণ কোথাও পাচ্ছ না, অলরেডি বোর্ডে আসা শুরু হয়ে গেছে। তো এখানে লক্ষ্য করো যে আমাদের এ আর বি বস্তুর মধ্যেকার ফার্স্টে তোমাদের কাজ হবে হচ্ছে কে বাদ, কে এর চিন্তা বাদ। ওখানে আমরা সুতা কল্পনা করে আগে চিন্তা করব যে হচ্ছে ওই সুতার উপরে টান বল কত, তো সেক্ষেত্রে আগে ত্বরণ বের করতে হবে। তো এই জিনিসটাই আমরা 9 নাম্বার অঙ্কে একটা করার চেষ্টা করছি। এটা একটু লক্ষ্য করে, এটা হেলানো তলে আছে। এটাও একই রকম, যে হেলানো তলের উপরে একটা বস্তু, যে বস্তুকে স্প্রিং এর সাথে আবার বেঁধে রাখা, যার ফলে এ বস্তুটা যখন নিচের দিকে নিম্নগামী হবে তখন স্প্রিং কিছুটা প্রসারিত হবে। এই ম্যাথটা আমরা একটু করার, কারণ এটার উপর একটা সেম জিনিস, টেবিলের উপর আমরা তো ত্বরণ বের করার নিয়ম জানি, যে বি বস্তুর উপরে প্রযুক্ত বল যেটা হবে হচ্ছে তোমার এমজি, ওটাই একমাত্র ক্রিয়াশীল। এ বস্তুর যে এমজি, সে কিন্তু টেবিলের প্রতিক্রিয়া বলের কারণে কোনো ভূমিকা রাখবে না। তো আসো আমরা 9 নাম্বার ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা স্যার শুনেন। বলো। স্যার আপনি যে বলতেছেন যে প্রতি বছর নতুন টপিক আসে, তো এই না না, বছর প্রতি বছর বলিনি, বলছি মানে হচ্ছে তোমাদের এই বইটায় নতুন টপিক কিন্তু আছে ফিজিক্সে মোট 17টা টোটাল বইয়ে, যেগুলি পুরাতন বইয়ে সূত্র ছিল না, আর তোমাদের নতুন বইয়ে 17টা নতুন সূত্র ইনক্লুড করা। কি হলো? হ্যাঁ বলো। না স্যার ঠিক আছে, বইয়ে তোমাদের বইয়ের নতুন সূত্র ইনক্লুড করা 17টা। তো এখন যদি বলো যে নতুন টপিক উল্লেখ করছে পরীক্ষায়, তাই বলে কি আসবেই নাকি? হ্যাঁ, তোমাদের বইয়ের উপর প্রথমবারের মতো পরীক্ষা হয়ে গেল 2020 সাল। ঢাকা বোর্ডে নতুন টপিক একটাও আসেনি, কিন্তু রাজশাহী আর চিটাগাং, না ভুল বললাম, দিনাজপুর আর চিটাগাং, এই দুইটা বোর্ডে অলরেডি কপিকল চলে আসছে। তো সেই জায়গা থেকে আমরা কপিকল সম্পর্কে একটু স্টাডিটা বাড়ায় দেওয়ার চেষ্টা করছি। এই ওকে। তো এখানে দেখো আমাদের হেলানো তলে যদি আমরা এখন, হেলানো তল আমাদের বইয়ের সিলেবাস, কপিকল বইয়ের সিলেবাস, স্প্রিং বইয়ের সিলেবাস। আমি শুধু যে কাজটা করছি যে 3টা জিনিস তোমাদের শেখানোর পর একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করছি, যে একই অঙ্কে যদি 3টা উদ্দীপক অ্যাড হয়, বোর্ড 3টা অধ্যায় এক করে সৃজনশীল তৈরি করতে পারে, বা তৈরি করছে, এরকম রেকর্ড বহু আছে। গতি, বল আর কাজ শক্তি ক্ষমতা 3টা মিলায় জিলায় একটা সৃজনশীল। আমি তো অধ্যায় না, জাস্ট একই অধ্যায়ের 3টা টপিক এক করছি। তো খেয়াল করো এখানে হেলানো তলে একটা বস্তু ঝুলে আছে যেটা কিনা 5 কেজি ভর। হেলানো তলটা ভূমির সাথে 37 ডিগ্রি কোণে আনত।
আর এই বস্তুটা টেবিলের উপর রাখা বা ভূমির সমান্তরালে টেবিলের সাথে যে স্প্রিং যুক্ত করা আছে সেই স্প্রিং এর বল আছে হচ্ছে আমাদের কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা এখানে উল্লেখ করছে হচ্ছে 1000 নিউটন পার মিটার। আচ্ছা, তাহলে আমাদের হেলানো তলে কোনো বস্তু যদি আমরা রাখি তাহলে আমরা এই জিনিসটা জানি যে হেলানো তলে পৃথিবী তাকে আকর্ষণ করে হচ্ছে mg বলে, কিন্তু হেলানো তল হলে পরে সেটা হয়ে যায় হচ্ছে g sin থিটা। অর্থাৎ আমরা হেলানো তলে পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু যত অঙ্ক করে আসছি সেক্ষেত্রে জি যেটা অভিকর্ষ ত্বরণ সেটা 9.8 আকারে না থেকে এটা পরিবর্তন হয়ে জি সাইন থিটা আকারে রূপ লাভ করে। তো সেই ক্ষেত্রে আমরা ওখানে জি সাইন থিটা যেটা পাই সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ বস্তুটাকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, অর্থাৎ বস্তু স্প্রিং এর উপরে যে প্রযুক্ত বল তৈরি করবে সেটা হচ্ছে আসলে বস্তুর ওজনের সমান। বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বলটাই সেই স্প্রিং এর উপরে প্রয়োগ করে, এটাই হচ্ছে আমাদের স্প্রিং এর প্রযুক্ত বল। তো এখানে দেখো হেলানো তলে তাহলে আমাদের বস্তুর ওজন আসবে হচ্ছে mg sin থিটা। তাহলে আমরা m বসালাম 5 কেজি, g 9.8, sin থিটা আমরা বসায় রাখলাম 37 ডিগ্রি। কাজে আমরা ডান বাম করে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 29.4889 নিউটন। এবার এই সেম ঘটনা যদি আমরা এফ পেয়ে গেলাম তাহলে স্প্রিং এর উপর প্রযুক্ত বলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে স্প্রিং এর উপর যে প্রযুক্ত বল পাওয়া হয় সেটা হচ্ছে স্প্রিং বলে গিয়ে মাইনাস হয়ে যায়। তবে এখানে লিখলাম যে এফ হচ্ছে স্প্রিং বল, যেটা কিনা +29 এর পরিবর্তে এখন লিখলাম -29.4889 নিউটন। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা হচ্ছে 1000 নিউটন পার মিটার বলা আছে। এক্স হচ্ছে স্প্রিংটির প্রসারণ। দেখো আমাদের এখানে স্প্রিং এর প্রসারণ কত আসে, যে এফ সমান সমান মাইনাস কে এক্স সূত্র আমাদের দেওয়াই আছে বইয়ে। কাজে এক্স সমান সমান এফ ডিভাইড মাইনাস কে, এফ হচ্ছে -29.4889 মাইনাস 1000, যার ফলে আমরা এক্স সমান সমান পাই 0.0295 মিটার। এই হচ্ছে আমাদের স্প্রিং এর প্রসারণ আমরা উল্লেখ পাবো। অর্থাৎ সেম জিনিস, খালি এখানে আমাদের হেলানো তলে যে জি হচ্ছে জি সাইন থিটা, এই ধারণাটা যদি আমাদের মাথায় একটু থাকে তাহলে আমাদের এই অঙ্কটা আর কোনো অঙ্কই না। আমাদের এখানে বস্তুর যে ওজন, যে স্প্রিংটির উপরে বল প্রয়োগ করবে ওজনের সমপরিমাণ, সেই ওজনটা যেহেতু mg নয়, হেলানো তলে থাকায় বস্তুর ওজন হচ্ছে mg sin থিটা। এই কারণে আমাদের mg sin থিটা দিয়ে ওজন নির্ণয় করব, সেই ওজনটাই হবে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। আর স্প্রিং এর উপরে প্রযুক্ত বল হচ্ছে দিক পরিবর্তন করে বা মাইনাস আকারে হয়ে যায় স্প্রিং বল। তারপরে আমরা ফাইনালি ম্যাথটা ক্যালকুলেট করব। এ হচ্ছে আমাদের হেলানো তলের সাথে স্প্রিং এর একটা কম্বিনেশন। এরপরে যদি আমরা আরেকটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা কপি কলের সাথে যে স্প্রিং দেখার চেষ্টা করছি সেটা এবার একটু ভিন্ন ভাবে দেখব। খেয়াল করো যে এখানে স্প্রিংটা কেমন আছে। আমাদের আগের বার যে কপি কলে স্প্রিং করছিলাম সেটা হচ্ছে স্প্রিংটা নিজেই কিন্তু মুভ করে চলে যাচ্ছিল, আর এখানে হচ্ছে স্প্রিংটা স্থির। অর্থাৎ আমরা স্প্রিং এর সাথেই কপি কল ঝুলায় রাখছি যে দুইটা বস্তু তাহলে এবার মুভ করুক। সেই ক্ষেত্রে আমাদের আসলে কেমন আচরণ হয় সেটি একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে আমাদের প্রথম যে জিনিসটা অবজার্ভ করতে হবে যে স্প্রিং এর পরিবর্তে যদি সেখানে একটা সুতা থাকতো তাহলে আমাদের আচরণটা এখানে কেমন হতো। দেখো আমাদের কোশ্চেনটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে বাম পাশের চিত্রটা আগে লক্ষ্য করো যে এখানে স্প্রিং এর সাথে একটা কপিকল ঝুলে আছে, যে কপিকলে আমরা সুতা দিয়ে এ আর বি দুইটা বস্তু ঝুলায় দেওয়ার চেষ্টা করছি। যেখানে এ বস্তুর ভর বলা আছে হচ্ছে m1 ধরলাম 4 কেজি, আর বি বস্তুর ভর m2 ধরলাম যেটা হচ্ছে 8 কেজি। তো আমাদের আগের মতোই কাজ হবে। এখানে মেইন কাজ হচ্ছে যে কপিকলটার আগে আমরা ত্বরণ বের করব, তারপরে আমাদের নিচের যে দুইটা সুতা আমাদের একটা সুতা দিয়ে যে বাঁধা, এই সুতার উপরে যে টান বল, সেই টান বলটা আমাদের নির্ণয় করতে হবে। কারণ আমাদের ডান পাশের চিত্রটা একটু লক্ষ্য করো যে আমাদের স্প্রিং এর পরিবর্তে আমি লাল মোটা দাগ করে যে সুতাটা দেখানোর চেষ্টা করছি, এই সুতাটার উপরে অর্থাৎ কপিকলের পুলি
কপিকলের পুলি যে স্প্রিং এর সাথে যুক্ত, যে সুতাটার সাথে যুক্ত কল্পনা করো, ওই সুতার উপরে যদি আমরা টান বল নির্ণয় করি, অর্থাৎ এই মুহূর্তে ডান চিত্রে লাল সুতার উপর যদি আমরা টান বল নির্ণয় করি, তাহলে এই টান বলটাই হবে কিন্তু আসলে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। সিম্পল বিষয় যে আমাদের স্প্রিং কে একটা সুতার সাথে কল্পনা করলাম, তাহলে ওই লাল সুতাটাই আর স্প্রিং ইকুইভ্যালেন্ট, তাহলে লাল সুতাটার উপর যে টান বল সৃষ্টি হবে সেটাই হবে আসলে আমাদের স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। এখন লাল সুতার উপরে টান বলটা কত হবে সেটা বের করার জন্য লক্ষ্য করো যে আমাদের এ বস্তু আর বি বস্তু যে সুতায় ঝুলে আছে দুইটা, একটা সুতাই দুইটা প্রান্ত হয়ে ঝুলে আছে, দুইজন দুই দিক থেকে টানছে, এ টানছে নিচের দিকে, বিও টানছে নিচের দিকে, কিন্তু কপিকল সিস্টেমের কারণে এ উপরে উঠে যায়, বি নিচে নামতে শুরু করে, কারণ বি দেখো 8 কেজি, এ 4 কেজি, যার ফলে ত্বরণটা হবে হচ্ছে বি বস্তুর দিকে, কিন্তু সুতার টান তো দুইজনেরই সেম, দুইজনই টেনে যাচ্ছে হচ্ছে টি বলে। ধরো যে আমরা এই সুতার টান ধরলাম টি, তাহলে এ প্রান্তেও সুতার টান টি, বি প্রান্তেও সুতার টান টি, তার মানে দুই দিক থেকে টি টানে স্প্রিং কে টানা হচ্ছে বা লাল সুতাকে টানা হচ্ছে, যার ফলে আমাদের লাল সুতার উপরে কিন্তু এবার টান বল হবে হচ্ছে 2t, মানে সাধারণ টির দ্বিগুণ, যেহেতু দুই পাশ থেকে তাকে টানা হয়। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার মূল বক্তব্য, যে আমাদের স্প্রিংটার পরিবর্তে আমরা নতুন একটা সুতা কল্পনা করলাম, যে সুতার উপর যে টান বল হবে সেই টান বলটাই আমাদের স্প্রিং এর উপরে প্রযুক্ত বল হিসাবে আমরা কাউন্ট করব। আর এই টান বলটা নির্ণয় করার জন্য আমরা এ আর বি দুইটা বস্তু যে সুতার সাথে ঝুলে আছে সেই সুতার যদি আমরা টান বল টি নির্ণয় করি, তাহলে দুই দিক থেকে টি প্রয়োগ করা হয়, বিধায় লাল সুতাটার টান বল হবে হচ্ছে 2t, দ্বিগুণ, টুয়াইস টি, যার ফলে এই 2tটাই হবে হচ্ছে আমাদের স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। তো চলে আসো আমরা প্রথমে কপিকলের ত্বরণটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এই কপিকল সিস্টেমে যেহেতু বি বস্তুটা ভারী 8 কেজি, এ বস্তুটা হালকা 4 কেজি, কাজে টোটাল কপিকল সিস্টেমটাই বি বস্তু নিচের দিকে নামতে শুরু করবে, এ বস্তু উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে বি বস্তুকে পৃথিবী নিচের দিকে টানে হচ্ছে m2g বলে, এ বস্তুকে পৃথিবী নিচের দিকে টানে হচ্ছে m1g বলে। তো এই জায়গা থেকে আমরা এখানে যেটা পাই যে m2g এই মানে আকর্ষণ বলটা যেহেতু পৃথিবীর আকর্ষণ বলের দিকে ক্রিয়াশীল, কাজে এটা প্লাস, আর m1g পৃথিবীর আকর্ষণের বিপরীতে ক্রিয়াশীল, তাই এটা মাইনাস। তাহলে আমরা এফ সমান সমান যে অনুভূত বলের কথা বা কার্যকরী বলের কথা বলতে পারি সেটা হচ্ছে কপিকলের এক প্রকার ত্বরণ সৃষ্টিকারী বল হবে এটা, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে m2g মাইনাস m1g। আর যেহেতু সুতা দিয়ে দুইটা বস্তুই বাঁধা, কাজে আমাদের এম হবে আগের মতোই কপিকলে সংযুক্ত বস্তুদ্বয়ের ভরের সমষ্টি m1 প্লাস m2। তাহলে আমাদের এখানে এ যেটা কপিকলের ত্বরণ বের করবে এফ সমান সমান এম এ, এখানে আমরা এফ এর পরিবর্তে m2g মাইনাস m1g ডিভাইড m1 প্লাস m2, তারপর আমরা মান বসায় ডান বাম করার চেষ্টা করে আমরা উত্তর পাই হচ্ছে 3.2667 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই কপিকলটা এ বস্তু উপরের দিকে 3.22667 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে গতিশীল, আর বি বস্তুটা 3.2667 10 টু দি পাওয়ার মাইনাস 2, না সরি টি হচ্ছে কত আসছে ত্বরণ 3.2667, তাহলে এখানে বি বস্তুটা 3.2667 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে গতিশীল। এবার আসো আমরা টান বল বের করি, যাতে আমরা উপরের সুতার টান বলকে দ্বিগুণ করলেই আমরা স্প্রিং এর বল নির্ণয় করতে পারবো। দেখো এখানে আমরা টান বল যে কপিকলে যখন আমরা এ বস্তুটা ধরলাম, তাহলে এ বস্তুটা উপরের দিকে গতিশীল, তার মানে আমরা বলতে পারি স্পষ্টভাবে যে টি এ বস্তুকে যে টেনে ধরা টি সে হচ্ছে বড়, তাহলে টি মাইনাস এম এ বস্তুকে নিচের দিকে টেনে ধরে হচ্ছে m1g, তাহলে টি মাইনাস m1g সমান এ বস্তু ত্বরণ তো আমরা আগেই বের করছি এ, কাজেই m1 এ। তাহলে আমরা এখান থেকে যদি টির মানটা বের করি তাহলে আমাদের দেখো আসে হচ্ছে 52.2668 নিউটন, অর্থাৎ এই সুতার উপরে যে টান বল সেটা হচ্ছে 52.2668 নিউটন। এখন তাহলে বি বস্তুর উপরে যে টান বল আছে সেটাও তাহলে সেম হবে, যেহেতু আমরা জানি যে সুতার একটা সুতা হলে পরে উভয় প্রান্তেই টান বলটা আসলে সমান। এখন এই দুইটা সুতা দুই দিক থেকে স্প্রিং কে টানে,
এই কারণে স্প্রিং এর উপরের যে সুতাটা আমরা কল্পনা করি, একটা সুতা যদি চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু 2টি বল তৈরি হবে। তার মানে আমাদের চলন্ত সুতার উপর যে টান বল, যে সুতাটা চলমান, বস্তু দুইটা মুভ করছে, আরেকটা সুতা হচ্ছে স্থির, যাকে পুলিটা ঝুলায় রাখে। এই দুইটা সুতাকে আমরা আলাদা করে দিলাম, একটা হচ্ছে চলন্ত সুতা আর একটা হচ্ছে স্থির সুতা। তাহলে চলন্ত সুতায় আমরা টান বল পেলাম হচ্ছে 52.2668 নিউটন। এই কারণে স্থির সুতার উপর যে টান বল পাবে সেটা হচ্ছে তাদের দ্বিগুণ, অর্থাৎ 2টি। তাহলে 2 × 52.2668 নিউটন গুণ করলে পাই হচ্ছে 104.5336 নিউটন। তাহলে এই যে স্প্রিং এর উপরে যে টান বল সৃষ্টি হওয়া 2টি পরিমাণ 104.5, এই টান বলটাই কিন্তু আসলে স্প্রিং এর উপরে প্রযুক্ত বল। কারণ সুতার উপরে যে টান বলটা সৃষ্টি হবে সেটাই আসলে স্প্রিং এর উপরে প্রয়োগ করা হচ্ছে, এটাই বোঝানো হয়। তো আমরা বলতে পারি যে স্প্রিংটির উপরে প্রযুক্ত বল হচ্ছে 104.5336 নিউটন। কাজে স্প্রিং বল হবে তাহলে মাইনাস, যেহেতু আমরা জানি যে স্প্রিং এর উপরে যখন বল প্রয়োগ করা হয় তখন প্রযুক্ত বলের বিপরীতমুখী হয় আসলে স্প্রিং বল। কাজে স্প্রিং বল এফএস হচ্ছে -104.5336 নিউটন। তো আমরা এখানে দেখো কে স্প্রিং ধ্রুবক বলা ছিল 100 নিউটন পার মিটার, তাহলে আমরা স্প্রিংটির প্রসারণ এক্স বের করতে চাই। তো আমরা এখানে সূত্র বসাই দিছি, এফএস সমান মাইনাস কে এক্স, বা এক্স সমান এফএস ডিভাইড মাইনাস কে, বা এফএস এর পরিবর্তে বসালাম মাইনাস মান, কাটাকাটি করে আমরা পাই হচ্ছে 1.0453 মিটার। অর্থাৎ যে স্প্রিংটার সাথে 4 কেজি আর 8 কেজি ভরের দুইটা বস্তু ঝুলায় দেওয়া, যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের স্প্রিংটির প্রসারণ হবে হচ্ছে 1.0453 মিটার। অনেক প্রসারণ, মানে স্প্রিংটা 1.0453 মিটার পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। তো এত বেশি প্রসারণের কারণটা আবার লক্ষ্য করো যে স্প্রিং এর ধ্রুবকটাই আসলে কম, মাত্র 100 নিউটন পার মিটার। মানে 1 মিটার প্রসারণ করতে আমাদের মাত্র 100 নিউটন বল হলেই চলে। যেহেতু আমরা দেখো টান বল স্প্রিং এর উপরে প্রয়োগ হয়ে গেছে 104, এই কারণে কিন্তু আমাদের প্রসারণ হয়েছে বেশি। এই হচ্ছে আমাদের স্থির অবস্থায় রেখে আমরা হিসাব করলাম। তো তোমাদের স্প্রিং বলের, আমার মনে হয় যে স্প্রিং বলের অঙ্ক আমরা এই পর্যন্ত রাখি। আমরা অন্যান্য টপিক করে যদি আবার প্রবলেম মানে সময় পাই তাহলে স্প্রিং বলের উপর আবারও আমরা কিছু ম্যাথ আবার করার চেষ্টা করব, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। কারণ এখানে দেখো আমাদের স্প্রিং বল কপি কলের ক্ষেত্রে যদি আমরা একটা একটা করে উদাহরণ। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। না স্যার, বুঝছি বুঝছি। এখানে দেখো আমাদের দেখো যদি আমরা স্প্রিং কপি কলে একটা একটা করে উদাহরণ দেখতে থাকি আমাদের কত কিছু করতে হয়। দেখো হেলানো তলে স্প্রিং এ যুক্ত বস্তু করলাম, কপি কল আর স্থির স্প্রিং করলাম। এরপরে যদি একটা উদাহরণ নিতে চাও তাহলে আছে হচ্ছে স্প্রিং এ ঝুলন্ত একাধিক বস্তু, স্প্রিং এর শ্রেণী সন্নিবেশ, মানে দুইটা স্প্রিং কে একসাথে জোড়া লাগানো, সমান্তরাল সন্নিবেশ। এবং এই টপিকটা কিন্তু আমাদের বইয়ে যে নাই তাও না, আমরা একটু বই দেখে আসি তাহলে তোমাদের আগ্রহটা একটু তৈরি হবে। আমাদের স্প্রিং কে জোড়া লাগানো, স্প্রিং কে কাটা, এই কথাটা আমাদের বইয়েও দেখো ছোট আকারে উল্লেখ করা আছে, এই জন্যই চিন্তাটা এখানে তোমাদের অঙ্ক আকারে পার্সু করা।
এই দেখো এখানে আমাদের চতুর্থ অধ্যায়ে স্প্রিং এর যে মূল অঙ্ক আমাদের বইয়ে করে দেওয়া আছে সেখান থেকে চতুর্থ অধ্যায়ের অনুশীলনীতে আসলাম। এই যে একটা স্প্রিং কে কেটে 2 টুকরা করলে টুকরাগুলোর স্প্রিং ধ্রুবক কে, বাড়বে না কমবে, এই জাতীয় একটা কোশ্চেন অ্যারাইজ করা আছে। আর দেখো চতুর্থ অধ্যায়ে আমাদের বইয়ের সৃজনশীলের মধ্যে কিন্তু কপিকলের অঙ্ক এখানে উল্লেখ করা আছে যে 2টা বস্তু ঝুলন্ত আকারে, যেটা আমাদের কিন্তু আবার বল চ্যাপ্টার যেটা আমরা করলাম, মানে বইয়ের তৃতীয় অধ্যায়ে কিন্তু 2টা বস্তু এইভাবে ঝুলানো নাই। লক্ষ্য করে দেখো আমাদের কপিকলের যে ম্যাথ বইয়ে করে দেওয়া আছে সেটা হচ্ছে টেবিলের উপর একটা বস্তু একটা ঝুলে আছে, আরেকটা আছে হচ্ছে 3টা বস্তুর টেবিলের উপর একটা বাকি 2টা ঝুলে আছে। আর এখানে হচ্ছে 2টা বস্তুই আমরা সবচেয়ে বেশি কপিকল বলতে বা চোখে দেখতে যেটা সাধারণত ভালো বুঝি সেটা হচ্ছে এই জাতীয় কপিকল। এখানে দেখো 2টা বস্তু এরকম অবস্থায় দেওয়া আছে এবং এখানে ম্যাথ ক্যালকুলেট বইয়ের মধ্যেকারই হিসাবে দেওয়া আছে। তো এই জন্য কপিকলটা আমরা একটু ভালো মতোই করে রাখতে চাই, কারণ আমাদের আসলে পরবর্তীতে সময় পাওয়া যায় খুব কম। তো একবার করে একটা একটা করে আমরা দেখে যেতে চাচ্ছি আর কি। তো আমরা আসো কপিকল আমরা ইগনোর না করি, আমরা কপিকলে একটা একটা করে দেখেই যাই, আর কয়েকটা করলেই হয়ে যাবে। এবার আসো স্প্রিং এর একাধিক বস্তু। দেখো এখানে স্প্রিং এ ঝুলন্ত একাধিক বস্তুর মধ্যে আমরা এখানে কি পাচ্ছি, এখান থেকে 13 নাম্বার অঙ্কটা একটু করার চেষ্টা করছি। এটা দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে যে একটা স্প্রিং এর সাথে 2টা বস্তু ঝুলানো, কিন্তু কপিকলের মতো না, সিম্পলি ঝুলানো। যে একটা স্প্রিং ছাদের সাথে বা উপরে কোনো বস্তুর সাথে আংটার সাথে লাগানো আছে, সেই স্প্রিং এর সাথে বি একটা বস্তু ঝুলানো, সেই বি বস্তু থেকে আবার সুতা নিয়ে এ আরেকটা বস্তু ঝুলানো, অর্থাৎ একটা স্প্রিং এ 2টা বস্তু ঝুলায় দেওয়া, কিন্তু এই 2টা বস্তু আবার একত্রে না, একটার পর একটা। তো এখানে যেটা লক্ষ্য করো যে আমাদের এ বস্তু যেটা, যাকে আমরা M1 ধরলাম, তার ভর হচ্ছে 4 কেজি, আর M2 যেটা বি বস্তু তার ভর হচ্ছে 2 কেজি। তো আমাদের এখানে আমরা কি করব আর কি চাওয়া হয়েছে কোশ্চেন, আমরা কোশ্চেনটা একটু দেখে আসি। দেখো এখানে আমাদের কোশ্চেনটা বলা হয়েছে যে 13 নাম্বারটায় যে একটা স্প্রিং এর নিচে বি একটা বস্তু ঝুলায় দেওয়া, তার থেকে আবার সুতা নিয়ে এ আরেকটা বস্তু ঝুলায় দেওয়া। তো এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ বস্তুর ভর 4 কেজি, বি বস্তুর ভর 2 কেজি, আর স্প্রিং ধ্রুবক বলা আছে হচ্ছে 100 নিউটন পার মিটার। এখানে কোশ্চেন বলা হয়েছে যে স্প্রিংটির প্রসারণ নির্ণয় করো। ওকে ফাইন, আমরা তো স্প্রিং এর প্রসারণ করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, আমরা করে ফেলবো। নতুন একটা কোশ্চেন শোনো, এটা খুব মজার, যে স্প্রিং এ তো ঝুলায় দিয়ে রেখে দিছি আমরা। তো এই ক্ষেত্রে আমরা যদি এবার এ এবং বি, এ আর বি এই 2টা বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে সুতা, সেই সুতা যদি আমরা কাঁচি দিয়ে কেটে দিই তাহলে কি ঘটবে? মানে আমরা যদি এখন এরকম করতে চাই যে আমাদের এ আর বি এই 2টা বস্তুর মধ্যবর্তী যে সুতা, সেই সুতাটা যদি আমরা কাঁচি দিয়ে কেটে দিই তাহলে কি হবে, অর্থাৎ তখন এ আর বি বস্তু 2টার ত্বরণ কেমন হবে, এটা আমরা একটু নির্ণয় করব। স্প্রিং এর প্রসারণ নির্ণয় করব, আর নিচের যে ঝুলন্ত 2টা বস্তু এ আর বি তাদের মাঝে যে লিংক সৃষ্টি করা সুতা, সেই সুতাটা আমরা হচ্ছে কাঁচি দিয়ে কেটে দিব। তো এখানে লক্ষ্য করো আমাদের ম্যাথটা আমরা করার চেষ্টা করছি। প্রথমে আসো স্প্রিং এর প্রসারণটা আমরা হিসাব করি। তো আমরা তো আগেই বলছি যে স্প্রিং এর প্রসারণ বের করতে গেলে স্প্রিংটিকে যে সুতায় যুক্ত সেই সুতাকে একটা সুতার ন্যায় কল্পনা করে ওই সুতার উপর আমরা টান বল বের করব ফার্স্টে। তো আমরা দেখো স্প্রিংটা যে সুতার উপর তাকে আমরা টি ধরছি টান বল। তো এখানে একটা মজার বিষয় খেয়াল রাখবো আমরা, যে আমাদের 2টা সুতা যেহেতু আলাদা, অর্থাৎ বি বস্তু থেকে ছাদ এই পর্যন্ত একটা সুতা, এ বস্তু থেকে বি বস্তু আরেকটা সুতা, যার ফলে 2টা সুতার টান কিন্তু এক হবে না, অবশ্যই ভিন্ন হবে। আমাদের এখানে স্প্রিং এর ওই অংশের যে সুতা তাকে আমরা ধরছি টি বল, আর বি থেকে এ বস্তুর মাঝে
যে সুতা তাকে ধরছি আমরা T1 বল। তো এখানে লক্ষ্য করো এবার যে আমাদের স্প্রিংটির উপর সুতার যে প্রযুক্ত বল সেটা কেমন হবে। আমাদের যেহেতু স্প্রিং এর সাথে দুইটা বস্তু যুক্ত আছে, কাজে স্প্রিংকে কিন্তু দুইটা বস্তুই টেনে ধরে রাখতে হয়। কাজে আমরা সহজভাবেই বলতে পারি যে আসলে এখানে দুইটা বস্তু যোগফলই আসলে হয়ে যাবে আমাদের m1 প্লাস m2 ইন্টু জি। এই দুইটা বস্তুর মিলিত আকারেই কিন্তু স্প্রিংকেও টেনে ধরছে। তাহলে আমরা এখানে স্প্রিং এর উপর প্রযুক্ত বল বলতে পারি যে m1 প্লাস m2 ইন্টু জি বা 4 প্লাস 2 ইন্টু 9.8, যেটা হচ্ছে 58.8 নিউটন। এটা হচ্ছে আমাদের সাধারণ একটা কমন সেন্স থেকে বললাম। আর যদি আমাদের জেনুইন ম্যাথমেটিক্যাল টার্মস এন্ড কন্ডিশন ইউজ করি তাহলে লক্ষ্য করো এখানে আমাদের আসলেই m1 প্লাস m2 হয় কিনা একটু লক্ষ্য করো। বি বস্তু এ বস্তু স্প্রিং এ ঝুলায় দেওয়ার পর স্প্রিং টেনে প্রসারিত হবে, তারপরে স্প্রিংটা কিন্তু স্থির হয়ে থাকবে। তোমরা যদি লক্ষ্য করো যে আমরা যদি এ আর বি দুইটা বস্তুকে স্প্রিং এ ঝুলায় দিয়ে হাত ছেড়ে দেই তাহলে এখানে বাস্তবে কিছু ঘটনা অবজার্ভ করা যায়। স্প্রিংটা প্রথমে নিচে নামবে আবার উপরে উঠবে, এরকম বারবার বারবার স্প্রিং উপর নিচে ওঠানামা। এ আর বি দুইটা বস্তু আমরা স্প্রিং এর সাথে সেট করে যখন হাত সরায় নিব তখন কিন্তু স্প্রিংটার সাথে বস্তু দুইটা বারবার উঠানামা করতে থাকবে। এরকম উঠানামা করতে 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 ধীরে ধীরে তার গতি স্লো হতে হতে একসময় এসে থেমে যাবে। আচ্ছা, তাহলে আমরা থেমে থাকার পর থেকে কিন্তু আলোচনা করছি। তাহলে যেহেতু বি বস্তুটা থেমে আছে মানে তার ত্বরণ শূন্য, তাহলে এখানে উপরের যে টান বল টি আর নিচের যে টান বল সেটা কিন্তু সমান হবে। এখানে পার্থক্য হচ্ছে যে বি বস্তুটার নিচের দিকে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে টি বস্তু নিজের টান বল, আর বি বস্তু যে সুতায় টেনে আছে T1 এবং তার নিজের ওজন। এজন্য দেখো আমরা এখানে পাশে লিখছি যে এফ হচ্ছে আমরা m1 প্লাস m2 ইন্টু জি আকারেও টান বল বের করতে পারি, অথবা T1 প্লাস m2 জি এভাবেও আমরা উল্লেখ করতে পারি যে T1 হচ্ছে বি বস্তুর উপরে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে বি বস্তুকে এ বস্তু নিচের দিকে টানে T1 বলে, আর বি বস্তুর নিজের ওজন, এজন্য আমরা লিখছি T1 প্লাস m2 জি। T1 কত? T1 হচ্ছে যেহেতু বস্তুটার কোনো ত্বরণ নাই কাজে T1 আর নিচের যে ওজন m1 জি এই দুইটা সমান। এই কারণে দেখো আমরা এখানে আবার উল্লেখ করছি যে T1 প্লাস m2 জি, T1 এর পরিবর্তে m1 জি প্লাস m2 জি। তার মানে ঘুরে ফিরে আমাদের কিন্তু ওই সাধারণ কমন সেন্সই কাজে লাগলো যে m1 আর m2 দুইটা বস্তু স্প্রিং এর সঙ্গে ঝুলায় দেওয়ার কারণে আমাদের দুইটা বস্তুর যোগফলের সাথে আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের স্প্রিংটির উপর প্রযুক্ত বল বা টান বল। তাহলে এখানে আমাদের টান বল বা প্রযুক্ত বল কমপ্লিট। এখন আমরা গত কয়েকটা স্প্রিং এর অঙ্ক থেকে ধারণা পেয়ে গেছি যে স্প্রিং এর উপরে যে বলটা প্রযুক্ত বল হয় তার ঠিক বিপরীত মান আসে হচ্ছে আমাদের স্প্রিং বলে। তাহলে আমাদের 58.8 কে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বললাম যে এটা স্প্রিং বল। শুধু সাইড নোট উল্লেখ করব যেহেতু স্প্রিং বল প্রযুক্ত বলের বিপরীতে ক্রিয়াশীল। তাহলে আমরা ধরে নিলাম যে এক্স হচ্ছে স্প্রিংটির প্রসারণ। তাহলে আমাদের এখানে এফএস সমান মাইনাস কে এক্স বা এক্স সমান এফএস ডিভাইড মাইনাস কে, আমরা মান বসায় ডান বাম করে উপর নিচে মান পাই হচ্ছে 0.588 মিটার। অর্থাৎ এই দুইটা বস্তু যদি একসাথে স্প্রিং এ ঝুলায় দেই তাহলে স্প্রিংটা 0.588 মিটার পর্যন্ত প্রসারিত হবে। এত বেশি মানে প্রায় 58 সেন্টিমিটার প্রসারিত হবে। তো এত বেশি প্রসারিত হওয়ার কারণ আবারও সেই আগেরটাই, যেখানে স্প্রিং এর ধ্রুবকটাই কম। স্প্রিং এর ধ্রুবক মানে স্প্রিং আসলে দুর্বল বোঝায়, ধ্রুবক কম মানে দুর্বল, অল্প বল প্রয়োগ করলেই বেশি প্রসারিত হবে। যাই হোক, আমাদের অঙ্ক ম্যাথ করলেই কমপ্লিট করলেই হচ্ছে, সেটা হচ্ছে মূল বিষয়। তো এখানে এখন লক্ষ্য করো যে আমাদের পরের যে ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমাদের করা আছে যে এ আর বি বস্তুর মাঝের যে সুতা তাকে যদি আমরা কেটে দিই তাহলে কেটে দিলে কি হবে, এটা আমাদের অঙ্ক করার আগে বাস্তব জিনিসটা একটু চিন্তা করতে হবে, মনে মনে একটা স্বপ্ন দেখতে হবে। লক্ষ্য করো যে আমরা ফার্স্টে বলছি যে একটা স্প্রিং এর সাথে যদি বি বস্তু আর এ বস্তু একত্রে ঝুলায় দেই তাহলে এটা স্প্রিংটা ফার্স্টে উপর নিচে বস্তুদ্বয়কে উঠানামা করানোর পরে একসময় এটা গতিশীল অবস্থা কমতে কমতে স্থির হয়ে যাবে। স্থির অবস্থায় স্প্রিং কিন্তু প্রসারিত হয়ে আছে,
যার ফলে স্প্রিং সুযোগ পেলেই কিন্তু ও কিন্তু উপরের দিকে টেনে ধরে আছে দুইজন। এখন আমরা এ বস্তুকে যদি কেটে দেই তাহলে কি হবে? এ বস্তুকে কেটে দিলে এ বস্তু টুক করে নিচে পড়বে, যাকে আমরা বলি পরন্ত বস্তু, এই যে ছেড়ে দেওয়া। এ বস্তু ওই এ আর বির সুতা কেটে দিলে পরে টুক করে এ বস্তু নিচের দিকে পড়বে, ও কোনো কিছু অনুভবই করবে না, পরন্ত বস্তুর ন্যায় ওর আচরণ হবে, যেটাকে আমরা বলি হচ্ছে যে আদিবেগ শূন্য, ছেড়ে দেওয়া। কিন্তু বি বস্তুর ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। বি বস্তুকে তো এ বস্তু নিচে টেনে ধরে রাখছিল, যার কারণে সে স্থির ছিল। তাহলে এ বস্তু কেটে দেওয়ার কারণে এ বস্তু তো নিচে চলে গেছে, তাহলে বি বস্তুকে নিচে টেনে ধরার কেউ কিন্তু আর নাই। কিন্তু স্প্রিং বি বস্তুকে ঠিকই উপরের দিকে একটা জোরে সজোরে একটা টান দেবে, যেহেতু এ বস্তু এখন আর নাই, ওই টান বলটা এখন ক্রিয়াশীল হয়ে উঠবে, যার ফলে বি বস্তুটা লাফায়ে উপরের দিকে গতিশীল হবে। দেখো এই মূল জিনিসটা আমরা একটু বুঝতে পারলাম কিনা, যে অঙ্ক করে তো মান বের করব, কিন্তু মূল ঘটনাটা কিন্তু আমাদের বুঝতে হবে, যে আমরা যদি এই সুতাটা মাঝখান থেকে কেটে দেই তাহলে এ বস্তুটা পরন্ত বস্তুর ন্যায় নিচে নামতে থাকবে, আর বি বস্তুটা লাফায়ে উপরের দিকে উঠে যাবে। এটাই আমাদের জানতে চাইছে কোশ্চেনে, যে বস্তু দুইটা ত্বরণ কেমন হবে, অর্থাৎ সুতাটাকে যদি আমরা কেটে দেই তাহলে বস্তু দুইটা ত্বরণ কত হবে। যেখানে এ বস্তুর যে ত্বরণের কথা আমরা বলি, তাহলে আমরা কমনলি সুতা কেটে দিলে এ বস্তু সাধারণভাবে নিচে পড়তে থাকবে, যার ফলে আমরা পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ 9.8, এ বস্তুর ত্বরণও আমরা মুখে মুখেই বলে দিলাম উত্তর, যে এ বস্তুর ত্বরণ হবে 9.8। কিন্তু বি বস্তুর ত্বরণ কত হবে? উপরের দিকে যে সে উপরের দিকে একটা লাফ দেবে, কত ত্বরণে লাফ দেবে সেটা আমরা একটু ম্যাথ করার চেষ্টা করি। দেখো এখানে দুইটা চিত্র এঁকে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যে সুতা কেটে দেওয়ার পূর্বে এ বস্তুকে পৃথিবী টানে হচ্ছে m1g, আর বি বস্তুকে পৃথিবী টানে হচ্ছে নিজের ভর প্লাস m1 এর ভর। মানে তুমি একটা সুতা ধরে বা একটা দড়ি ধরে ঝুলে আসো, তোমার পা ধরে আরেকজন ঝুলে আছে, তো যে তোমার পা ধরে ঝুলে আছে ওর কিন্তু হাতে খুব বেশি প্রবলেম মনে হবে না, কারণ ও শুধু নিজের ভরটা ধরে রাখলেই চলবে। কিন্তু তুমি যে সুতা ধরে আসো, তোমার পায়ে ঝুলে আছে আরেকজন, তোমাকে কিন্তু নিজের ভরের সাথে ওর ভরেরটাও, এই দুইটা ওজনই কিন্তু তোমাকে বহন করতে হবে, যার ফলে বি বস্তুর উপরে যে ওজনটা ফিল হবে সেটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি, আর তার সমপরিমাণ টান বল উপরে ফিল হবে, যেটা আমরা পূর্বের অঙ্কেই টান বল বের করছি, টি হচ্ছে 58.8 নিউটন। তার মানে যখন বস্তু দুইটা স্থির তখন স্প্রিং এর উপরে 58.8 নিউটন প্রযুক্ত বল প্রয়োগ হয়ে আছে, কিন্তু স্প্রিং কিছু বলতে পারতেছে না, স্থির হয়ে আছে, কারণ পৃথিবী তাকে এই বলে টানে, স্প্রিংও তাকে 58.8 নিউটন বলে টানে, দুইজনের টান সমান জন্য বস্তু দুইটা স্থির আছে। যদি এরকম হতো যে না পৃথিবী তাকে আরো বেশি বলে টানছে, তাহলে কিন্তু এরা আরেকটু নিচে নামতো। তো একসময় গিয়ে যখন দুইজনের টান বল সমান হবে পৃথিবী আর স্প্রিং এর, তখন অটোমেটিক বস্তু দুইটা স্থির হয়ে যাবে। এই হচ্ছে সুতা কেটে দেওয়ার পূর্বে। আবারও লক্ষ্য করো, এ বস্তুর উপরে যে আকর্ষণ বল সেটা হচ্ছে m1g, বি বস্তুর উপরে যেটা আকর্ষণ বল সেটা হচ্ছে m1 প্লাস m2 ইন্টু জি, যেটা কিনা আমরা অঙ্ক করে পাইছিলাম 58.8। এই কারণে আমাদের স্প্রিং এর উপরে যে টান বল, স্প্রিং এর উপরে টান বলও কিন্তু 58.8 নিউটন। এবার পরের চিত্র লক্ষ্য করো, যেটা হচ্ছে সুতা ছেড়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, সুতা কেটে দেওয়ার পর দেখো সুতা কেটে দিলে পরে এ বস্তুটা কোনো কিছু বুঝতেই পারবে না, এ বস্তুটা কেটে দিলে পরে ও পরন্ত বস্তুর ন্যায় m1g বলে ওকে আকর্ষণ করছে, ও পরন্ত বস্তুর ন্যায় মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে, যার ফলে তার ত্বরণ আমরা বলতে পারবো যে 9.8। কিন্তু বি বস্তু কিন্তু 100% উপরের দিকে উঠতে শুরু করবে। তো এই উপরের দিকে উঠতে শুরু করার বিষয়টা একটু লক্ষ্য করো এখানে কেমন হয়, যে আমরা এখানে বলছি যে এ এবং বি এর মধ্যবর্তী সুতা কেটে দিলে এ বস্তুটি মুক্তভাবে পরন্ত বস্তুর ন্যায় গতিশীল হবে, অর্থাৎ এ বস্তুর ত্বরণ হবে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বি বস্তুর ক্ষেত্রে বি বস্তু তাহলে উপরের দিকে ত্বরণ অর্জিত হবে, সেটা হচ্ছে a2। এখানে এখন কি কাজ করবে সেটা একটু মনোযোগ দিও।
বি বস্তুকে স্প্রিং উপরের দিকে টেনে ধরবে কত 58.8 যেটা আগে ছিল সেই বলেই কিন্তু স্প্রিং ওকে টান দেবে। আর বি বস্তুর যে ওজন যেটা হচ্ছে m2g, সেই বি বস্তুর ওজন m2g সেটা হচ্ছে বি বস্তুকে নিচের দিকে টেনে ধরে রাখবে। তাহলে এইখানে আমাদের ত্বরণের সূত্র বের করার জন্য কি করব আমরা, উপরের টান বলটা বেশি, তাহলে আমাদের টি মাইনাস m2g হবে। দেখো টি মাইনাস m2g সমান m2a2, এখান থেকে আমরা হচ্ছে a2 এর মান বের করব, যে টি মাইনাস m2g ডিভাইড m2, টি হচ্ছে 58.8 মাইনাস 2 ইন্টু 9.8 ডিভাইড 2, আমরা ক্যালকুলেশন করলে a2 পাই হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে খুবই স্বাভাবিকভাবে আমরা পেয়ে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে বস্তু দুইটা কেটে দিলে পরে এ বস্তুটি পরন্ত বস্তুর ন্যায় জি ত্বরণে নিচের দিকেই গতিশীল হবে, আর বি বস্তুটা স্প্রিং এর আকর্ষণ, স্প্রিং এর টান বলের কারণে, স্প্রিং এর সংকোচন বলের কারণে সে একটা উপরের দিকে ত্বরণ অনুভব করবে, যে ত্বরণটা আমরা প্রয়োগকৃত বল থেকে বের করলাম যে টি মাইনাস m2g সমান m2a2, ডান বাম করে উপর নিচ ক্যালকুলেশন করে আমরা পাইছি হচ্ছে এখানে 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, যার ফলে এত ত্বরণে বি বস্তুটা উপরের দিকে সিটকে গিয়ে উপরের দিকে গতিশীল হবে। এই হচ্ছে আমাদের স্প্রিং সংক্রান্ত বস্তু ঝুলায় রাখার ক্ষেত্রে ম্যাথ করলাম। এই তো আমরা দুই একটা ক্লাস করলেই মোটামুটি স্প্রিং এর ধারণা হয়ে যাবে। আমরা আগামী দিনে স্প্রিং শেষ করে ফেলবো, আর বেশি আমরা ঝামেলায় যেতে চাচ্ছি না। তোমরা শুধু এই সেম নিয়মের একটা একটা করে অঙ্ক জাস্ট করে রেখো, যাতে আমাদের ভবিষ্যতে যখন স্প্রিং সংক্রান্ত ক্যালকুলেশন চলে আসবে তখন যেন আমরা ক্যালকুলেশন গুলি একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে পারি। যেমন দেখো এখানে আমরা আর যেটা বাকি আছে বলতে, সেটা হচ্ছে স্প্রিং এর শ্রেণী সন্নিবেশ আমরা একটু দেখার চেষ্টা করব আগামী দিন। অর্থাৎ দুইটা স্প্রিং কে যদি একসাথে জোড়া লাগানো হয়, কারণ আমাদের বইয়ের পরের চ্যাপ্টারে গিয়ে কিন্তু এই কনসেপ্টটা বইয়ের কোশ্চেনে আছে যে একটা স্প্রিং কে মাঝ থেকে কাটলে কি হয় বা স্প্রিং কে জোড়া লাগালে কি হয়। তো আমরা সেই কনসেপ্ট থেকে এই কাজটা করব যে দুইটা স্প্রিং কে জোড়া লাগালে তার আচরণ কেমন হয়, অথবা দুইটা স্প্রিং কে ওই যে তোমরা ইয়েতে করছো এইটে বিদ্যুতে একটা জিনিস করছিলা, দেখো মনে করে দেখো, আমাদের ওই যে শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী, এটাও আমরা বলতে পারি যে স্প্রিং এর শ্রেণী সংযোগ, এটা হচ্ছে স্প্রিং এর সমান্তরাল সংযোগ। তো এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর তীর ধনুক, যেহেতু স্প্রিং যেরকম বল প্রয়োগ করে সংকোচন প্রসারণ, আমাদের তীর ধনুকও কিন্তু একই জাতীয় বল বা একই জাতীয় সূত্র অ্যারাইজ হয়। তো আমরা আগামী দিন এই তিনটা জিনিস শিখে আমরা কমপ্লিট করে ফেলবো। স্প্রিং এর শ্রেণী সন্নিবেশ করব, স্প্রিং এর সমান্তরাল সন্নিবেশ করব, স্প্রিং এর মিশ্র সন্নিবেশ। দেখো এই যে এই কোশ্চেনটাই যে দুইটা স্প্রিং শ্রেণীতে, তারপরে আবার দুইটা মোটের উপর গিয়ে আবার মিশ্র মানে সমান্তরাল, আর লাস্টে হচ্ছে একটা করবো হচ্ছে ধনুকের তারের প্রসারণ। তাহলে আমাদের মোটামুটি স্প্রিং সংক্রান্ত টোটালি কমপ্লিট, আগামী 2 বছরের জন্য টোটালি কমপ্লিট। শুধু পড়ে থাকবে আমাদের তখন গতি ঘর্ষণ বলের সূত্র আমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে আমাদের এটা হচ্ছে লাস্ট টপিক, গতি ঘর্ষণ বল। তাহলে আমাদের মোটামুটি তৃতীয় অধ্যায় ভালোভাবে শেষ করা যাবে। একটু স্লো। স্যার বেশ ইম্পর্টেন্ট কোনটা, টপ সরি কপিক্যাল নাকি স্প্রিং? কোনটা বলো? বেশি ইম্পর্টেন্ট কোনটা এখানে, মানে এটা তো স্প্রিং না আসলে এই মুহূর্তে কপিক্যাল? বলা কঠিন আসলে, কারণ আমাদের দুইটাই কিন্তু বইয়ে অঙ্ক উদাহরণে করে দেওয়া আছে, সৃজনশীল আছে, দুইটাই সমান গুরুত্বপূর্ণ। অলরেডি কপিকল দেখা গেছে, তোমাদের ঢাকা বোর্ডে আগামীবার কপিকলও থাকতে পারে, স্প্রিং বলও দিতে পারে, এটাতে কিছু বলা যাচ্ছে না। আমাদের 9ই শেখার সময় তোমরা আগামী এপ্রিল যদি সবকিছু ঠিকঠাক মতো চলে, স্কুল পরীক্ষা টরীক্ষা নিয়ে আমাদেরকে পারফেক্টলি বই শেষ করতে পারে, ধরো যে এপ্রিলের জুনের মধ্যে আগামী বছর, তাহলে আমরা তারপর থেকে চিন্তা করব যে কোনটা ইম্পর্টেন্ট বেশি কোনটা কম। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না, কারণ প্রথম বছরেই কপিকল দিয়ে দিছে। এখন তোমাদের সামনে ক্লাস 10 আছে, তাদেরও পরীক্ষা হবে তোমাদের আগে, তাদের আবার ক্ষেত্রে প্রশ্নটা আমরা একটু যাচাই করি, তারপর আমরা উত্তর দিতে পারবো যে আসলে কোনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু নতুন টপিক যে থাকবে এটা কনফার্ম হয়ে যাচ্ছে। এই জন্য একটু আমরা 9ই শেখার সময়, 10-এ গিয়ে তো আর শিখতে পারবো না, তখন ওই যে খালি টেস্ট পেপার সলভ করতে মন চাইবে,
মানে 2 মাস 1 মাস পর পর হচ্ছে ফুল বইয়ের উপর পরীক্ষা হবে বারবার। তো এই জন্য আমাদের এখনই একটু ভালো মতো একবার করে করে একটা নিয়ম অন্তত আমরা দেখে রাখার চেষ্টা করি। তাহলে আমাদের এই পর্যন্তই থাক আজকে। আর বল ঠিক মতো করলে কাজ শক্তি ক্ষমতা একদম পানির মতো সহজ হয়ে যাবে, কারণ এইগুলি দিয়েই আমাদের কাজ শক্তি ক্ষমতা তৈরি হবে। স্যার ফিজিক্স কেমিস্ট্রি গ্রুপে অ্যাড দিছি তো আপনি অ্যাকসেপ্ট করেন নাই। হ্যাঁ, ওইটাই রিসিভ করব। ওইখানে শুধুমাত্র যারা বেতন দিচ্ছে মে মাসে তাদেরকে অ্যাড করছি, তো এই জন্য ওখানে যে বিকাশ নাম্বার দেওয়া আছে, বেতন দিলে ওই গ্রুপে অ্যাড করে নিচ্ছি। স্যার বিকাশ নাম্বার কই? ওই যে দেখো আমি গ্রুপে সেন্ড করলাম একটা ছবি, ওই ছবিতেই দেখো। ওই যে যেখানে রিটার্ন স্যার লেখা আছে ওইখানে যে নাম্বারটা আছে ওইটাই? ওই নাম্বারটাই, হ্যাঁ 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 ওই নাম্বার। ও আচ্ছা। ওকে, তাহলে এই পর্যন্তই থাক ক্লাস আজকে আমাদের।